আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে মেমব্রেন ট্রান্সপোর্ট। তো এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি তোমাদেরকে বলবো যে শুধুমাত্র ফার্স্ট ক্রপের জন্যই না, এই টপিকটা তোমার পরবর্তীতে ফার্মাকোলজি এবং মেডিসিন, তাছাড়া এই ফার্স্ট ক্রপেও যখন আমরা সিভিএস ফিজিওলজি পড়তে যাব, মানে এদের বেসিক হচ্ছে মেমব্রেন ট্রান্সপোর্ট। তুমি যদি এই চ্যাপ্টারটা যদি এই ভিডিওটা যদি খুব ভালো করে না বোঝো, তাহলে তোমাকে এটা পরবর্তীতে খুব প্যারা দিবে। আর এই ভিডিওতে আমরা বেসিক্যালি গাইটনের ইনফরমেশান, গাইডগুলোর ইনফরমেশান এবং স্যামসং রাইটের ইনফরমেশানগুলো নিয়ে ক্লাসটা তৈরি করেছি আর কি। তো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা দেখার চেষ্টা করবা। প্রথমত সেল মেমব্রেন। তো এই সেল মেমব্রেনের এই স্লাইডটা কিন্তু আমরা সেল ফিজিওলজির সেল মেমব্রেনের টপিকেও দেখিয়েছিলাম। তো এখানে যে একটা সেল মেমব্রেন হচ্ছে ফসফোলিপিড বাইরিয়ার দিয়ে থাকে। তো এই ফসফোলিপিড বাইরিয়ারকে কিছু কিছু জিনিস তারা সরাসরি ডিফিউশনের মাধ্যমে ক্রস করতে পারে। সেই জিনিসগুলো কারা? হাইড্রোফোবিক মলিকুলস, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। মানে এদের সেলের আউটসাইড থেকে সেলের ইনসাইডে যেতে কোনো ধরনের ট্রান্সপোর্ট অথবা কিছুরই দরকার হয় না। এরা রিডিলি সিম্পলি এরা জাস্ট এখান থেকে এখানে ক্রস করে চলে যায়। তারা এরা কীভাবে যাবে? ডিফিউশনের মাধ্যমে যাচ্ছে। সেকেন্ডলি হচ্ছে সাম আনচার্জড পোলার মলিকুলস, যেমন ওয়াটার, ইউরিয়া, গ্লিসারল। এদের জন্য কোনো ট্রান্সপোর্টের দরকার হয় না। এরা সাধারণত কিছু কিছু সাবস্টেন্স সেল মেমব্রেন কর্তৃক রিপিলড হয়, মানে যেতে পারে না, আবার কিছু কিছু সাবস্টেন্স ক্রস করে যেতে পারে। তাহলে এরা কারা কারা আমরা তো বললামই। এখন এদের প্রসেস কি? যারা এখান থেকে এদিকে আসে তাদের প্রসেস হচ্ছে অসমোসিস প্রক্রিয়া এবং ডিফিউশন প্রক্রিয়া। আর সাম ডোন্ট, কিছু জিনিস আসে না। থার্ডলি যদি আমরা দেখি, লার্জ আনচার্জড পোলার মলিকুলস, গ্লুকোজ এবং সুক্রোজ, এরা সেলের আউটসাইড থেকে সেলের ইনসাইডে যেতে সরাসরি নর্মালি যায় না, তবে এদের কিছু মিডিয়াম লাগে, কোনো মাধ্যম লাগে। আমরা বলেছিলাম সেল মেমব্রেনের ওখানে যে এখানে কিছু ট্রান্সপোর্ট প্রোটিন থাকে, ওই প্রোটিনগুলোর মাঝখান দিয়ে এরা এখানে ক্রস করে আসতে পারে। অনলি পাস থ্রু বাই ফ্যাসিলিটেড ডিফিউশন অর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তারপর ফোর্থলি যদি আমরা আসি, আয়নস, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, এরাও সরাসরি ক্রস করতে পারে না, এদের জন্য কিছু প্রোটিনের প্রয়োজন হয়। তাহলে এরাও ফ্যাসিলিটেড ডিফিউশন এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে সেলের ভিতরে এন্টার করতে পারে। এখন আসি এই ক্লাসিফিকেশন অফ ট্রান্সপোর্ট সিস্টেম। এখানে মেমব্রেন ট্রান্সপোর্টকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, যে ট্রান্সপোর্ট দিয়ে সেলের ভিতরে কি কি জিনিস এন্টার করে তার উপর ভিত্তি করে। কিছু জিনিস সাইজে অনেক বড়, এদেরকে আমরা বলি ট্রান্সপোর্ট অফ ম্যাক্রোমলিকুলস। আবার কিছু জিনিস সাইজে ছোট, সেদেরকে আমরা বলি হচ্ছে ট্রান্সপোর্ট অফ মাইক্রোমলিকুলস। তাহলে ট্রান্সপোর্ট অফ ম্যাক্রোমলিকুলসের এই যে পার্টটা, সেটা আমরা আগের লেকচারে দেখিয়েছিলাম যে সেল ফিজিওলজির সেকেন্ড পার্টে, এক্সোসাইটোসিস, এন্ডোসাইটোসিস, পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস। এটা আমরা এখন এখানে আলোচনা করব না, এটা আমাদের টপিকও না। আমাদের মাইক্রোমলিকুলসের ট্রান্সপোর্ট সিস্টেমগুলো কী কী? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, তারপর হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। মানে কিছু কিছু ট্রান্সপোর্টের জন্য এনার্জির প্রয়োজন হয়, এটিপি এর প্রয়োজন হয়, এখানে এটিপি এর প্রয়োজন নাই। এখানে একটা ক্যারিয়ার প্রোটিন দরকার হয়, এখানে ক্যারিয়ার প্রোটিনের কোনো দরকার নাই। তবে এক্সেপশন আছে, ফ্যাসিলিটেড ডিফিউশনে ক্যারিয়ার প্রোটিন লাগে কিন্তু কোনো এনার্জির দরকার হয় না। তাহলে আমরা এই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং প্যাসিভ ট্রান্সপোর্টের বেসিক পার্থক্যটা বুঝলাম কি, এটিপির প্রয়োজন আছে আর এটিপির প্রয়োজন নাই। এটা দিয়ে হচ্ছে আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং প্যাসিভ ট্রান্সপোর্ট বুঝলাম। এখন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আবার টু টাইপস, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আবার টু টাইপস, একটা হচ্ছে কো ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট। কো ট্রান্সপোর্টের আরেকটা নাম সিমপোর্ট এবং কাউন্টার ট্রান্সপোর্টের আরেকটা নাম হচ্ছে অ্যান্টিপোর্ট। অন্যদিকে প্যাসিভ ট্রান্সপোর্টটা আবার টু টাইপস, একটা হচ্ছে অসমোসিস আর একটা হচ্ছে ডিফিউশন। তাহলে ডিফিউশনটাকে আবার আমরা টু টাইপসে ভাগ করলাম, সিম্পল ডিফিউশন এবং ফ্যাসিলিটেড ডিফিউশন। এখন এই যে বেসিক স্ট্রাকচারটা, একটা স্কেলেটন আমরা দেখে ফেললাম মেমব্রেন ট্রান্সপোর্টের। এখন এগুলোর ডিটেলস আমরা সামনে আলোচনা করতে যাচ্ছি একটা একটা করে। প্রত্যেকটা টাইপের মেমব্রেন ট্রান্সপোর্ট আমাদেরকে বুঝতে হলে প্রথমত আমাদেরকে এই যে জিনিসটা এটা দেখতে হবে, যে মেকানিজম অফ মেমব্রেন ট্রান্সপোর্ট কী কী আছে এখানে। দেখো, কিছু জিনিস সরাসরি সেল মেমব্রেন ক্রস করে এখানে আসতেছে, আবার কিছু জিনিস হচ্ছে যে একটা চ্যানেল প্রোটিন দিয়ে আসতেছে। তাহলে এই দুইটাকে আমরা বলতেছি সিম্পল ডিফিউশন। আর অপর দিকে ক্যারিয়ার প্রোটিন থাকতে পারে। তাহলে দেখো, এটা হচ্ছে প্রোটিন চ্যানেল আর এগুলো হচ্ছে ক্যারিয়ার প্রোটিন। ক্যারিয়ার প্রোটিন দিয়ে কী কী হয়?
কেরিয়ার প্রোটিন দিয়ে হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন, তারপর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তারা টোটাল আমরা যদি বলি ডিফিউশন টু টাইপ, সিম্পল ডিফিউশন, এটার জন্য কোনো এনার্জির দরকার হয় না, ফ্যাসিলিটেড ডিফিউশন, এটার জন্য কোনো এনার্জির দরকার হয় না। তো পার্থক্য কোথায়? সিম্পল ডিফিউশনের মধ্যে একটা প্রোটিন চ্যানেল লাগতে পারে, আর ফ্যাসিলিটেড ডিফিউশন হচ্ছে কেরিয়ার প্রোটিন লাগবে। অপরদিকে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে এনার্জি লাগবে। দুইটা ক্ষেত্রেই, প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটা ক্ষেত্রে আমাদের এনার্জির প্রয়োজন আছে। তো এই ফিগারটাকে আমরা যদি লেখার মতো করে লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি? যে দেয়ার আর টু বেসিক মেকানিজম অফ মেমব্রেন ট্রান্সপোর্ট। ফার্স্ট অফ অল নন কেরিয়ার মেডিয়েটেড, আর একটা হচ্ছে কেরিয়ার প্রোটিন মেডিয়েটেড। নন কেরিয়ার প্রোটিন মেডিয়েটেড হচ্ছে সিম্পল ডিফিউশন, এবং কেরিয়ার প্রোটিন মেডিয়েটেড হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আবার টু টাইপস, কো ট্রান্সপোর্ট এবং কাউন্টার ট্রান্সপোর্ট। সিম্পল ডিফিউশন হচ্ছে যে দুইটা ভাবে হতে পারে, থ্রো ইন্টারসেক্টিস অফ দ্য লিপিড বাইলেয়ার ইফ দ্য ডিফিউজিং সাবস্টেন্স ইজ লিপিড সলিউবল। আর সেকেন্ডলি হচ্ছে থ্রো ওয়াটারি চ্যানেলস or protein channels that penetrate all the way through some of the large transport proteins। তাহলে এটা আমরা দেখেছিলাম একটু আগে ফিগারে, যে এখানে একটা হচ্ছে ইন্টারসেক্টিসের মাধ্যমে হতে পারে, আর একটা হচ্ছে প্রোটিন চ্যানেল দিয়ে হতে পারে, যেটা এই লিপিড বাইলেয়ারের পুরো বাহির থেকে শুরু হয়ে ভিতর পর্যন্ত, মানে থ্রু আউট দ্য লেয়ারে থাকবে। ওকে, এবার আমরা সামনে যদি অগ্রসর হই, যে ডিফিউশন কি? ডেফিনেশন হচ্ছে ডিফিউশন মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য মুভমেন্ট অফ হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে কোনো একটা সাবস্টেন্স যাবে, এটাকে বলা হয় ডিফিউশন। এক্সাম্পল হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইন লাংস অ্যান্ড টিস্যু অকার্স বাই ডিফিউশন। টাইপস টু টাইপস দেখলাম একটু আগে আমরা, সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন। তাহলে সিম্পল ডিফিউশন ডাজন্ট রিকোয়ার কেরিয়ার প্রোটিন, কিন্তু তার এই প্রোটিন চ্যানেল কিন্তু লাগে, প্রোটিন চ্যানেল লাগে, কেরিয়ার প্রোটিন তার লাগে না, এটা আমরা জানি, কিন্তু প্রোটিন চ্যানেল লাগে। ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন হচ্ছে যে কেরিয়ার প্রোটিন রিকোয়ারমেন্ট আছে। এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্ট। নাও ফ্যাক্টরস এফেক্টিং রেট অফ ডিফিউশন, এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো এই টপিকটা আমি পড়াবো না, কারণ এটা পড়ালে লেকচারটা অনেক বড় হয়ে যাবে। তোমরা এই পুরো জিনিসগুলো দেখে নিবা, জাস্ট একবার মুখস্থ করে নিবা। আমাদের যে দুইটা জিনিস বুঝতে হবে, সেই দুইটা জিনিস আমরা চলে যাচ্ছি। এক নম্বর হচ্ছে মেমব্রেন ইলেকট্রিক্যাল পটেনশিয়াল। তো এটাকে আমরা নার্নস্ট পটেনশিয়ালও বলে থাকি, যা দ্য ইলেকট্রিক্যাল চার্জেস of the ions causes them to move through the membrane even though no concentration difference exists to cause movement। সোডিয়ামের জন্য এই নার্নেস্ট ইকুয়েশনটা হচ্ছে ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ ইকুয়াল টু +-61 log C1/C2। এই জিনিসটাকে আমি একটু বোঝাচ্ছি এখানে। দেখো এই গাইটনের এই পিকচারটাতে একটু দেখো তোমরা, দেখো সেলের ইনসাইডে প্লাসের পরিমাণ অনেক বেশি, আর বাহিরে হচ্ছে মাইনাসের পরিমাণ বেশি। এখন এই প্লাসটাকে, ইনসাইডের প্লাসটাকে নিউট্রালাইজ করার জন্য সেলের বাহির থেকে সেলের ভিতরে মাইনাসগুলো এন্টার করতেছে। যদিও মাইনাসের পরিমাণ, দেখো মাইনাসের পরিমাণ দুই দিকে প্রথমত কোনো পরিমাণ ছিল না, এদিকে সবগুলো মাইনাস ছিল, এদিকে সবগুলো প্লাস ছিল। এখন মাইনাসগুলো নিউট্রাল করার জন্য আস্তে আস্তে এন্টার করতেছিল। এখন এন্টার করতে করতে এদের এখানে সাপোজ এখানে 10 জন আর এখানে 10 জন হলেই তো ডিফিউশনটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু না, এখানে ডিফিউশনটা বন্ধ হয় না। যতক্ষণ না এখানের প্লাসগুলো নিউট্রালাইজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত 10 আর 10 হিসাব না করে এখানে 0 হয়ে যাচ্ছে, মানে একদম আলটিমেটলি সবাই এন্টার করে যাচ্ছে এখানে। এটাই হচ্ছে নার্নস্ট পটেনশিয়াল। এই সোডিয়ামের জন্য এটা হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে এই যে +-61 log C1/C2। এটা 11 হচ্ছে প্রেশার ডিফারেন্স অ্যাক্রস দ্য মেমব্রেন। প্রেশার ইন মেনি ক্যাপিলারিজ ইজ অ্যাবাউট 20 মিলিমিটার অফ মার্কারি গ্রেটার দ্যান ইনসাইড দ্যান আউটসাইড। তার মানে এটা আর্টারি, সাপোজ আর্টারি এসে ক্যাপিলারিতে শেষ হয়, তারপর ভেইন হয়ে আবার হার্টে ব্যাক করে। এখন এটা হচ্ছে টিস্যু, এটা হচ্ছে মনে করো একটা টিস্যু, এই জায়গায় হচ্ছে টিস্যু সেলগুলা। তাহলে এই যে ক্যাপিলারিতে প্রেশারটা কত থাকে? 20 মিলিমিটার অফ মার্কারি বেশি থাকে, যার কারণে এই প্রেশারের ধাক্কায় বিভিন্ন সাবস্টেন্স টিস্যুতে এন্টার করতে পারে। এটাই আসলে আমাদের বোঝার ছিল। এখন আমরা সামনে অগ্রসর হচ্ছি। ইম্পর্টেন্স অফ ডিফিউশন। তো এই যে টপিকটা, এটা তোমরা নিজেরা পড়লেও বুঝবা, আমি এটা বোঝাতে যাবো না, ক্লাসটা লেন্দি হয়ে যাবে। আমি যেখানে যে জিনিসগুলো লাগবে সেগুলো একটু বলে দিই। যে এক ডিফিউশন অফ সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম থ্রু সোডিয়াম পটাশিয়াম লিক চ্যানেল, তার মানে এগুলো একটা ডিফিউশনের মাধ্যমে হয়। আমরা অ্যাকশন পটেনশিয়াল যে পরের অধ্যায় আছে সেখানে আমরা পড়বো, এগুলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট না, এগুলো হচ্ছে পেসিভ ট্রান্সপোর্ট। এই পেসিভ ট্রান্সপোর্টের মাধ্যমে এদেরকে বলা হয় লিক চ্যানেল। এদের মাধ্যমে আসলে বেসিক্যালি মেমব্রেন পটেনশিয়ালটা ক্রিয়েট হয়। আর
ইন কেস অফ নিউমোনিয়া, মানে নিউমোনিয়াতে থিকনেস অফ অ্যালভিওলার মেমব্রেনটা বেড়ে যায়, অ্যালভিওলার মেমব্রেনের থিকনেসটা বেড়ে যায়, যার কারণে ডিফিউশন অফ অক্সিজেনটাও কমে যায়। এটা আসলে বেড়ে যায় হবে না, এটা হচ্ছে কমে যায় হবে, যার কারণে আদার টিস্যুতে অক্সিজেন লেভেলটা কমে যায়, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে হাইপোক্সিয়া। বুঝছো কিনা বিষয়টা? তাহলে হাইপোক্সিয়া কীভাবে ডেভেলপ করতে পারে নিউমোনিয়াতে, এটা টিচার মাঝে মাঝে জিজ্ঞেস করতে পারে। নাও ফিক্স ল অফ ডিফিউশন, এই জিনিসটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে একটা জায়গা এখানে আর একটা জায়গা এখানে, তাহলে এখান থেকে একটা সাবস্টেন্স এখানে ডিফিউশন হবে। এই ডিফিউশন হওয়ার জন্য দুইটা ফ্যাক্টরকে ফিক্স লতে ইনক্লুড করা হয়েছে। এক নাম্বার হচ্ছে সারফেস এরিয়া, এটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ক্রস সেকশনাল এরিয়া। সেকেন্ডলি হচ্ছে এখানে এবং এই জায়গা এ পয়েন্ট এবং বি পয়েন্টে কনসেন্ট্রেশন ডিফারেন্সটা কত, যে এটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অর কেমিক্যাল গ্রেডিয়েন্ট। তাহলে আমরা ইকুয়েশন আকারে যদি লিখি জে ইজ ইকুয়াল টু মাইনাস ডি এ ডেল সি বাই ডেল এক্স, এখানে এ হচ্ছে এরিয়া, ডেল সি বাই ডেল এক্স হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, আর এটা হচ্ছে ডিফিউশন কনস্ট্যান্ট বা ডিফিউশন কোএফিশিয়েন্ট, যে দিয়ে আমরা ডিফিউশন রেটটাকে মিন করতেছি। তাহলে ফিক্স ল হচ্ছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে কতটুকু ডিফিউশন হবে তা নির্ভর করে সারফেস এরিয়া যত বেশি হবে তার উপর, এরপর হচ্ছে কনসেন্ট্রেশন ডিফারেন্স যত বেশি হবে তার উপর, এই দুইটার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল থাকে। নাও সিম্পল ডিফিউশন, এটা আমরা অলরেডি বলেছিলাম যে থ্রো ইন্টারসেক্টিস অফ দ্য লিপিড বাইলিয়ার, আরেকটা হচ্ছে থ্রো প্রোটিন চ্যানেল। এখানে বাড়তি যে জিনিসটা আসলো সেটা হচ্ছে প্রোটিন পোর। আমরা যদি চিত্রটা একটু দেখি যে এই ইন্টারসেক্টিসের মাধ্যমে এবং প্রোটিন চ্যানেলের মাধ্যমে, এখানে প্রোটিন পোরের মাধ্যমে আসলে কথাটা বলা নাই, তারপর আমাদেরকে এটা পড়তে হবে যে এটা ডাইটোনে দেওয়া আছে। তো থ্রো প্রোটিন ইন্টারসেক্টিসের মাধ্যমে কে কে হয়? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যালকোহলস। দ্য রেট অফ ডিফারেন্স অফ ইচ অফ দিস সাবস্টেন্স থ্রু দ্য মেমব্রেন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লিপিড সলিবিলিটি। এটা নির্ভর করে হচ্ছে লিপিড সলিবিলিটির উপর। আর এদিকে প্রোটিন পোর হচ্ছে ওয়াটার চ্যানেলটাকে তাহলে আমরা প্রোটিন পোর বলি। ওকে, আবার মনে থাকে যেন ওয়াটার চ্যানেল একটা প্রোটিন পোর, এটা নাম স্পেশাল নাম হচ্ছে একুয়াপোরিন। দেয়ার আর অ্যাট লিস্ট 13 ডিফারেন্ট টাইপস অফ একুয়াপোরিনস। তার মানে মানুষের বডিতে বা বিভিন্ন প্রাণীতে টোটাল 13 ধরনের একুয়াপোরিনস পাওয়া গেছে এই পর্যন্ত। আর প্রোটিন চ্যানেল হচ্ছে আয়ন চ্যানেলগুলো। তাহলে আমরা যতগুলো আয়ন চ্যানেল পড়বো সবগুলো আয়ন চ্যানেল হচ্ছে এই তোমার সিম্পল ডিফিউশন হয়। ভোল্টেজ গেটেড হতে পারে, লাইগ্যান্ড গেটেড হতে পারে। তাহলে আয়ন চ্যানেল টু টাইপস, ভোল্টেজ গেটেড আয়ন চ্যানেল, লাইগ্যান্ড গেটেড আয়ন চ্যানেল। আবারও বলতেছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট যে জায়গায় ভুল করে সেটা হচ্ছে সবাই আয়ন চ্যানেলকে মনে করে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। না, আয়ন চ্যানেলগুলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট না। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যদি হয় সেই চ্যানেলগুলোকে আমরা বলবো পাম্প। আবারও বলতেছি, অ্যাক্টিভ চ্যানেলের ক্ষেত্রে সেগুলোকে আমরা নাম, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে সেগুলোকে আমরা নাম বলবো হচ্ছে পাম্প, আয়ন পাম্প। আর আয়ন চ্যানেল হচ্ছে অলওয়েজ প্যাসিভ ট্রান্সপোর্টার, মানে সিম্পল ডিফিউশন অথবা ফেসিলেটেড ডিফিউশন হয় তাদের মধ্যে। এখন আসি প্রোটিন পোর এবং প্রোটিন চ্যানেলগুলো নিয়ে ডিটেলস একটু কথাবার্তা। যে প্রোটিন পোর এবং প্রোটিন চ্যানেল দুটো দিয়ে যেহেতু সিম্পল ডিফিউশন হয়, তারা শেপ হচ্ছে টিউবুলার ইন শেপ, মানে টিউব লাইক স্ট্রাকচার। এখানে প্রোটিন পোর নিয়ে কিছু কথাবার্তা বলা আছে গাইটনে, এগুলো জাস্ট তোমরা একবার পড়বা। তো যেই জিনিসগুলো যেটা লাগবে সেটা হচ্ছে একুয়াপোরিন একটা ন্যারো পোর, যেটা শুধুমাত্র ওয়াটারকে পারমিট করে, আদার কোনো সাবস্টেন্সকে সে পারমিট করে না। আর ওয়াটার চ্যানেল ইজ এ প্রোটিন পোর, নট প্রোটিন চ্যানেল, অবশ্যই মাথায় রাখবা। আর 2 নম্বর হচ্ছে আয়ন চ্যানেল। তো এই আয়ন চ্যানেলগুলোর আমরা আরেকটা নাম এই জায়গায় পেলাম, সেটা হচ্ছে লিক চ্যানেল বলা হয় এদেরকে। সোডিয়াম পটাশিয়াম লিক চ্যানেল বা সোডিয়াম লিক চ্যানেল, তারা লিক চ্যানেল এগুলা। তারপর এই প্রোটিন চ্যানেলগুলোর 2টা ক্যারেক্টারিস্টিক্স আছে। 1 নম্বর হচ্ছে তারা কিছু কিছু সাবস্টেন্সের প্রতি পারমিয়েবল, আদার সাবস্টেন্সের প্রতি পারমিয়েবল না। এবং তাদের 2 নম্বর পয়েন্ট হচ্ছে তারা গেটেড, মানে এই চ্যানেলগুলো সবসময় ওপেন থাকে না। দেখো একটা কথা, যে প্রোটিন পোরগুলো অলওয়েজ ওপেন থাকে, অলওয়েজ ওপেন, কিন্তু এই প্রোটিন চ্যানেলগুলো অলওয়েজ ওপেন থাকে না, এরা সবসময় ক্লোজ থাকে। কোনো একটা সাবস্টেন্স যদি আসে তাহলে এরা ওপেন হয়, ওপেন হয়ে সেই পটাশিয়াম, সোডিয়াম বা যেই আয়নকে এন্টার করানো দরকার সেই আয়নকে সেলের ইনসাইডে এন্টার করা। কোন কোন জিনিস দিয়ে তারা ওপেন হতে পারে? অ্যাকশন পটেনশিয়ালের এই রেসপন্স হতে পারে, ইলেকট্রিক্যাল সিগন্যালের কারণে হতে পারে, যেটাকে আমরা বলি ভোল্টেজ গেটেড চ্যানেল, অথবা কোনো কেমিক্যাল যদি তাদের সাথে এসে বাইন্ড করে তখন তারা ওপেন করতে পারে, সেটাকে আমরা বলি হচ্ছে লাইগ্যান্ড গেটেড আয়ন চ্যানেল। নাও আয়ন চ্যানেল নিয়ে আমরা যদি ডিটেলস পড়ি, যে ভোল্টেজ গেটেড এক্সাম্পলগুলো জাস্ট আমরা পড়বো। যে আমরা আগেই বলেছিলাম যে ভোল্টেজ গেটেড আয়ন চ্যানেলগুলো হচ্ছে ক্লোজ অর ওপেন ইন রেসপন্স টু চেঞ্জেস ইন মেমব্রেন পটেনশিয়াল, পটাশিয়াম চ্যানেল, সোডিয়াম চ্যানেল, ক্লোরাইড চ্যানেল,
ক্যালসিয়াম 2+ চ্যানেল, এগুলো হচ্ছে ভোল্টেজ গ্রেড আয়ন চ্যানেল। তাহলে আমাকে এবার অ্যান্সার দাও তো যে সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম এই চ্যানেলগুলো দিয়ে কোন প্রসেসের মাধ্যমে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড এগুলো সেলের ভিতরে ঢোকে বা সেল থেকে বের হয়, কোন প্রসেসের মাধ্যমে? সিম্পল ডিফিউশন। কারণ আমরা সিম্পল ডিফিউশনের পড়ার মধ্যে এখন আটকে আছি। তারপর হচ্ছে লাইগ্যান্ড গেটেড, যদি আমরা বলি যেখানে হচ্ছে যে কোনো একটা কেমিক্যাল সাবস্টেন্স যদি তাদের সাথে বাইন্ড করে তখনই কেবল তারা ওপেন বা ক্লোজ হবে। এক্সাম্পল হচ্ছে অ্যাসিটাইল কোলিন চ্যানেল, আর একটা হচ্ছে জি প্রোটিন কাপলড রিসেপ্টর। তাহলে দুইটাই জিনিস গাইডলাইনে দেওয়া আছে। অ্যাসিটাইল কোলিন একটা নিউরো ট্রান্সমিটার, এটা যদি কোনো একটা চ্যানেলের সাথে বাইন্ড করে সেই চ্যানেলটা ওপেনও হতে পারে, ক্লোজও হতে পারে। আর জি প্রোটিন এটা একটা রিসেপ্টর, এটার মধ্যেও যদি কোনো নিউরো ট্রান্সমিটার সে বাইন্ড করে তাহলেও সে কিছু চ্যানেলকে ওপেন করায় বা কিছু চ্যানেলকে ক্লোজ করায়। তাহলে এই যে জি প্রোটিন কাপল রিসেপ্টরের মাধ্যমে কোনো চ্যানেল ওপেন বা ক্লোজ হলে সেটাকে আমরা বলেছি মেটাবোট্রপিক আয়ন চ্যানেল। এখন আমরা দেখব হচ্ছে পটাশিয়াম চ্যানেল। এটা গাইডলাইনের মধ্যে এক্সট্রা কিছু ইনফরমেশন দেওয়া আছে যে পটাশিয়াম লিক চ্যানেলটা আসলে কেমন। যে পটাশিয়াম লিক চ্যানেলটা এই যে আমরা যদি পাশের পিকচার একটু দেখি যে সেলের আউটসাইড, সেলের ইনসাইড, এটা হচ্ছে পটাশিয়াম লিক চ্যানেল। এটা হচ্ছে পটাশিয়াম লিক চ্যানেল। এটা পটাশিয়াম লিক চ্যানেলের মধ্যে 4টা সাব ইউনিট থাকে, এখানে 2টা দেখানো হয়েছে। 4টা সাব ইউনিটের উপরে এপিক্যাল রিজিয়নে একটা সিলেক্টিভিটি ফিল্টার থাকে। এই সিলেক্টিভিটি ফিল্টারের মধ্যে যেই সাবস্টেন্সটা ঠিকমতো বাইন্ড করতে পারবে সেই সাবস্টেন্সটাকে সে সেলের ভিতরে এন্টার করাবে অথবা সেলের ভিতর থেকে বাহিরে এক্সিট করাবে। তাহলে এই যে সিলেক্টিভিটি ফিল্টারটাকে ফর্ম করে পোর লুপ। ওকে, পোর লুপ। তাহলে এখানে দেখো এই ন্যারো সিলেক্টিভিটি ফিল্টার ইজ ফর্ম ফ্রম দ্য পোর লুপস অ্যান্ড কার্বনিল। এখানে এই যে দেখো এই যে এরকম দাঁতের মতো অংশগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কার্বনিল অক্সিজেন্স। পটাশিয়ামটা যখন এই যে কার্বনিল অক্সিজেনের সাথে বাইন্ড করে তখন পানিটাকে সে ছেড়ে দেয়, সে পটাশিয়ামটা এখানে থেকে যায়। তারপরে এই ডিহাইড্রেটেড পটাশিয়ামটাকে সে পরবর্তীতে এদিকে অথবা এদিকে মানে সেলের ভিতরে অথবা সেলের বাইরে মুভ করায়। তাহলে পটাশিয়াম চ্যানেলের মেকানিজম অফ অ্যাকশন যদি আসে আমরা এটাই লিখতে হবে যে প্রথমত কী হয়, 4 সাব ইউনিট থাকে, 4 সাব ইউনিটের এপিক্যাল রিজিয়নে 4 লুপস থাকে যেখানে সিলেক্টিভিটি ফিল্টার আছে। সিলেক্টিভিটি ফিল্টার লাইন্ড বাই কার্বনিল অক্সিজেন, এমনকি এই কার্বনিল অক্সিজেনের সাথে হাইড্রেটেড পটাশিয়াম লাগে। এখানে একটু ভুল আছে, এটা ডিহাইড্রেটেড লেখা। হাইড্রেটেড পটাশিয়াম বাইন্ড করে, সেই হাইড্রেটেড পটাশিয়ামটা থেকে পরবর্তীতে পানিটা বের হয়ে চলে যায়। তারপর পটাশিয়ামটা ডিহাইড্রেটেড কন্ডিশনে যখন হয় তখন কার্বনিল অক্সিজেন পটাশিয়ামটাকে এক্সিট করে অথবা এন্টার করে। এখন এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র পটাশিয়ামই কেন সে ট্রান্সপোর্ট করে, সে সোডিয়ামকে কেন করে না? কারণ পটাশিয়ামের সাইজটা অনেক লার্জার, যার কারণে পটাশিয়ামটা যখন এখানে এন্টার করে দুই দিকের কার্বনিল অক্সিজেনটা তাকে ধরতে পারে। এখন সোডিয়ামটা যখন ছোট হয় তখন দুই দিকের কার্বনিল অক্সিজেনটা তাকে টাচ করতে পারে না। দ্যাটস ওয়াই এই পটাশিয়াম লিক চ্যানেল দিয়ে শুধুমাত্র পটাশিয়ামই ট্রান্সপোর্ট হয়, সোডিয়াম ট্রান্সপোর্ট হয় না। নাও সোডিয়াম চ্যানেল। এই সোডিয়াম চ্যানেলের স্ট্রাকচারটা যদি আমরা দেখি, সেলের আউটসাইড, সেলের ইনসাইড, এর মাঝখানে হচ্ছে যে এই ট্রান্সপোর্ট প্রোটিন চ্যানেল। তো এই প্রোটিন চ্যানেলটা সবসময় গেটেড, ক্লোজড, এখানে ক্লোজড থাকে। গেটটা ওপেন করতে পারে 2টা কারণে। এদিক দিয়ে যদি কোনো ইলেকট্রিক্যাল সিগন্যাল আসে তখনই মাত্র এটা ওপেন হতে পারে, অথবা এটা আসলে ভোল্টেজ গেটেড যেহেতু, তাহলে এখানে কোনো লাইগ্যান্ডের হিসাব আসবে না। আর যদি লাইগ্যান্ড গেটেড হতো তাহলে এই জায়গায় কোনো একটা কেমিক্যাল সাবস্টেন্স বাইন্ড করতো তারপর এটা ওপেন করতো। তাহলে সোডিয়ামটা একটা ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। এটা এসে এখানে বাইন্ড করে ইলেকট্রিক্যাল পটেনশিয়াল সেল মেমব্রেন দিয়ে আসার পর এটা ওপেন করে। সাইজ হচ্ছে 0.3 থেকে 0.5 ন্যানোমিটার। তারপর এখান দিয়ে শুধুমাত্র সোডিয়ামটাই পাস করতে পারে, অন্য কোনো জিনিস পাস করে না। আর এই সোডিয়ামটা যখন এদিকে এন্টার করে তখন হচ্ছে সেলের ভিতর পজিটিভিটি বেড়ে যায়, আর ওই কন্ডিশনটাকে আমরা বলে থাকি হচ্ছে ডিপোলারাইজেশন, যেটা অ্যাকশন পটেনশিয়ালের অধ্যায়ে আমরা খুব ভালো করে পড়াবো। তাহলে সোডিয়াম লিক চ্যানেল দিয়ে ডিপোলারাইজেশন হয়, যেটা নার্ভ সিগন্যালটাকে ইনিশিয়েট করে বা সূচনাটা করে থাকে। এটার মাধ্যমে আমরা সিম্পল ডিফিউশনের সব পড়াটা শেষ করলাম। এখন আমরা ঢুকতেছি হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। ফ্যাসিলিটেড ডিফিউশন হচ্ছে দেখো যে এটা সেল মেমব্রেন আউটসাইড ইনসাইড, এটা আউটসাইড এটা ইনসাইড। তাহলে একটা সেল মেমব্রেনের মধ্যে কোনো একটা ট্রান্সপোর্টেড মলিকুলস আসার পরে এই প্রোটিনটার ভিতরে এন্টার করলো, এখানে কোনো ইয়ের দরকার নাই, কোনো ধরনের অ্যাকশন পটেনশিয়ালের দরকার হয় না, মানে কোনো গেটের দরকার হয় না অথবা কেমিক্যাল সাবস্টেন্স বাইন্ডিংসের দরকার হয় না। জাস্ট যেই সাবস্টেন্সটা ট্রান্সপোর্ট হবে সেটা এসে প্রোটিনের ভিতরে এন্টার করবে। প্রোটিনের ভিতরে এন্টার করে
আমরা সিম্পল ডিফিউশনের ক্ষেত্রে দেখেছিলাম যে সরাসরি চলে যায় ভিতরে, কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে, যেখানে সাবস্টেন্সটা এসে বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড করে। বাইন্ডিং একটা পয়েন্ট থাকে, প্রোটিনের ভিতরে একটা বাইন্ডিং পয়েন্ট থাকে, সেটাতে সে বাইন্ড করে। তার পরবর্তীতে এই দিক ক্লোজ হয়ে যাবে, এই দিক ওপেন হয়ে যাবে, এই দিক ক্লোজ হয়ে গেল, এই দিক ওপেন হয়ে গেল, রিলিজ অফ বাইন্ডিং সাবস্টেন্স। তাহলে এই সাবস্টেন্সটা এবার সেলের ভিতরে এন্টার করবে। তাহলে এটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। এর জন্য একটা ক্যারিয়ার প্রোটিন লাগে। তাহলে এটাকে আমরা কি বলি? ক্যারিয়ার প্রোটিন বলি। অবশ্যই এটাকে আমরা প্রোটিন চ্যানেল বলবো না, এটাকে আমরা ক্যারিয়ার প্রোটিনই বলবো। যখন সাবস্টেন্সটা ক্যারিয়ার প্রোটিনের বাইন্ডিং পয়েন্টের সাথে বাইন্ড করে, তখন একটা কনফরমেশনাল চেঞ্জ হয়, তার পরবর্তীতে এটা অপোজিট সাইডে গিয়ে এটা এক্সিট হয়ে যায়। এখন এই জিনিসগুলো এখানে আসলে বেসিক্যালি লেখা আছে, এখানেও হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যায়, কিন্তু বাই দ্য হেল্প অফ এ ক্যারিয়ার প্রোটিন। এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্ট অ্যান্ড অ্যামিনো অ্যাসিড ট্রান্সপোর্ট ফ্রম দ্য সেল টু ইসিএফ। দেখো এগুলো গাইডে মনে হয় দেয়া নাই, তোমরা একটু ভালো করে এগুলো লিখে নিবা। অ্যান্ড অ্যাবজর্পশন অফ ফ্রুক্টোজ ফ্রম দ্য গাট, জিআইটি থেকে ফ্রুক্টোজ অ্যাবজর্পশনটাও একটা ফ্যাসিলিটেড ডিফিউশনের প্রসেস। অ্যাটলিস্ট 14 মেম্বার্স অফ ফ্যামিলি অফ গ্লুকোজ ট্রান্সপোর্টার, মানে এই যে একটা গ্লুকোজ যদি এদিকে আসার পরে এখানে বাইন্ডিং করলো, তারপরে এদিকে আসলো, তাহলে ক্যারিয়ার প্রোটিন টোটাল গ্লুকোজের জন্য ক্যারিয়ার প্রোটিন আছে 14 ধরনের, এগুলোকে আমরা বলেছি গ্লুট। তো এই গ্লুট প্রোটিনগুলা গ্লুকোজের পাশাপাশি গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজকেও ট্রান্সপোর্ট করতে পারে। তাহলে এখানে দুইটা এক্সাম্পল আমরা দিলাম, যে আমরা আরবিসি এর লেকচারে পড়বো যে গ্লুট 1 থাকে হচ্ছে আরবিসিতে বা রেড ব্লাড সেলে, আর গ্লুট 4 হচ্ছে অল টিস্যুতে থাকে, পুরো হোল ওভার দ্য বডিতে থাকে। এটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্টার। ইনসুলিন যদি এটার সাথে বাইন্ড করে, তখনই সে ওপেন হয়ে গ্লুকোজটাকে সেলের ভিতর এন্টার করায়। Now, criteria of facilitated diffusion: carrier protein needed, no need of energy, transfer of substance from higher to lower concentration, transfer of higher to লোয়ার ইলেকট্রিক্যাল পটেনশিয়াল। তাহলে ইলেকট্রিক্যাল পটেনশিয়াল কম থেকে বেশির দিকেও সে ট্রান্সফার করতে পারে। আমরা পরে চলে যাচ্ছি যে ডিফারেন্স বিটুইন সিম্পল অ্যান্ড ফ্যাসিলিটেড ডিফিউশন। তো সিম্পল ডিফিউশন এবং ফ্যাসিলিটেড ডিফিউশনের মধ্যে পার্থক্য হচ্ছে ক্যারিয়ার প্রোটিনের এই জায়গায় প্রথম একটা ডেফিনেশন আমরা লিখে দিব ক্যারিয়ার প্রোটিনের, দ্বিতীয়ত একটা হচ্ছে নট রিকোয়ার্ড আর একটা হচ্ছে রিকোয়ার্ড স্যাচুরেশন। তাহলে পার্থক্য কোথায়? যে আমরা বলছিলাম যে এই জায়গায় লাগে হচ্ছে তোমার চ্যানেল প্রোটিন বা প্রোটিন চ্যানেল, আর এই জায়গায় লাগে হচ্ছে ক্যারিয়ার প্রোটিন। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে থার্ড পয়েন্টে, স্যাচুরেশন অফ দ্য ক্যারিয়ার। দেখো একটা নির্দিষ্ট, এটা যদি সেল মেমব্রেন হয়, এই প্রোটিন দিয়ে এদিকে আসে, এটাকে আমরা বলতেছি প্রোটিন চ্যানেল, সিম্পল ডিফিউশন হয়। আর সেম জিনিস এটা যদি সেল মেমব্রেন হয়, এই প্রোটিন দিয়ে এখানে আসতেছে, সেলের ভিতরে আসতেছে, তাহলে এটাকে আমরা বলতেছি ক্যারিয়ার প্রোটিন। তাহলে পার্থক্যটা করে হলো কোথায়? পার্থক্য হচ্ছে যে এই চ্যানেল দিয়ে আজীবন সবসময় আসতে থাকবে, মানে কোনো যত কনসেন্ট্রেশন এদিকে বাড়তে থাকবে তত বেশি এদিকে আসতে থাকবে। কিন্তু এই যে ক্যারিয়ার প্রোটিন দিয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মনে করে যে সেলের ভিতরে এন্টার করে, তারপরে আর সে সেলের ভিতরে এন্টার করবে না। এটা হচ্ছে স্যাচুরেশন। আমরা বলি এটাকে কী বলে থাকি? স্যাচুরেশন বলে থাকি। ডিফিউশন ক্যাপাসিটি আনলিমিটেড, এটা হচ্ছে লিমিটেড ডিউ টু স্যাচুরেশন অফ দ্য ক্যারিয়ার। নাও অসমোসিস। তো আমরা ডিফিউশনের ক্ষেত্রে পড়েছিলাম যে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে সাবস্টেন্স যায়, আর এখন অসমোসিসের ক্ষেত্রে তার সম্পূর্ণ বিপরীত, মানে লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে যাবে। তো এই অসমোসিসের জন্য দুইটা কন্ডিশন আছে। ফার্স্ট অফ অল হচ্ছে তাদের মধ্যে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন থাকতে হবে। তারপর দুইটা সলিউশনের মধ্যে অবশ্যই একটা অসমোটিক প্রেশার ডিফারেন্স থাকতে হবে। তো এই দুইটা কথা আমি গাইটনের পাশে চিত্রটাতে বুঝিয়ে দিচ্ছি। দেখো অসমোসিস হওয়ার জন্য একটা সেমি পারমিয়েবল মেমব্রেন আছে। এই সাইডে হচ্ছে NaCl সলিউশন, মানে NaClও আছে, তারপর হচ্ছে ওয়াটারও আছে। তার মানে সোডিয়াম আছে, সোডিয়াম প্লাস আছে, ক্লোরাইড মাইনাস আছে, এবং ওয়াটার আছে, H2O আছে, আর এদিকে শুধুমাত্র H2O আছে। তাহলে এই জায়গায় এই যে সেমি পারমিয়েবল মেমব্রেন, এই মেমব্রেনটা শুধুমাত্র ওয়াটারের ট্রান্সপোর্ট এবং এন্টার এবং এক্সিটটাকে পারমিট করে, কিন্তু সোডিয়াম এবং ক্লোরাইডের এন্টার এক্সিটটাকে সে পারমিট করে না। তো এইদিকে সোডিয়াম এবং ক্লোরাইড থাকার কারণে ওয়াটারের পরিমাণটা কিন্তু স্পেস কিন্তু সেম, জায়গা কিন্তু সেম, যতটুকু এদিকে জায়গা ততটুকু জায়গা এদিকে। এখন সোডিয়াম ক্লোরাইড থাকার কারণে এদিকে পানির পরিমাণটা কিন্তু এরা কিছু স্পেস দখল করার কারণে পানির পরিমাণটা এদিকে কমে যায়, যার কারণে এদিকে কিন্তু কনসেন্ট্রেশনটা বেশি থাকে, পানির কনসেন্ট্রেশনটা এদিকে বেশি থাকে। এই জন্য এটাকে নিউট্রালাইজ করার জন্য এদিক থেকে এক্সট্রা কিছু ওয়াটার এন্টার করে, এটাই হচ্ছে NaCl, এটাই হচ্ছে অসমোসিস। তাহলে আমরা যদি ফিগারে দেখি অসমোসিসটা কি, এটা হচ্ছে চেম্বার 1, এটা হচ্ছে চেম্বার 2। তাহলে চেম্বার 1 এবং চেম্বার 2-তে আমার এখানে ব্যালেন্স হইতে হবে হচ্ছে ওয়াটারের। অসমোসিসে ব্যালেন্স হতে হয় কার? ব্যালেন্স হতে হয় ওয়াটারের। এদিকে এবং এদিকে পানির পরিমাণটা সবসময় সমান থাকতে হবে।
যতক্ষণ না এদিকে এবং এদিকে পানির পরিমাণ সমান না থাকবে ততক্ষণ পর্যন্ত এদিকে পানিটা যেতেই থাকবে, যার কারণে দেখো এরকম না হয়ে এদিকে সলিউশনের পরিমাণটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। সে যতক্ষণ না সে নিউট্রালাইজ হচ্ছে ততক্ষণ সে অতিরিক্ত পানিটাকে সে গ্রহণ করতেছে। এখন ইম্পর্টেন্স অফ অসমোসিস, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একবারে পুরো মেডিকেল সায়েন্সের জন্য। প্রথমত ফিজিওলজিক্যাল যে ইম্পর্টেন্সগুলো এগুলো তোমরা একবার পড়ে নিবা, এগুলো পারবা। ক্লিনিক্যালগুলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে একটা ব্লাড ভেসেলস, এটা হচ্ছে ব্লাড ভেসেল। এই ব্লাড ভেসেলের মধ্যে ব্লাড থাকে। আমরা ব্লাডের অসমোলারিটি পড়েছিলাম 280 থেকে 310 মিলি অসমোলস পার লিটার। তো এখানে বেসিক্যালি এটা মেনটেন করা হচ্ছে প্লাজমা প্রোটিনগুলো। প্লাজমা প্রোটিনের ক্লাসে আমরা বলেছিলাম যে এটা প্লাজমা প্রোটিন দিয়ে মেনটেন হয় এই অসমোলারিটিটা। মানে আমরা সাধারণত একটা রোগী যখন হসপিটালে ভর্তি হয় তখন তাকে স্যালাইন দিয়ে দিই। ম্যাক্সিমাম স্যালাইনের অসমোলারিটি হচ্ছে 280 থেকে 310। তো যাদের স্যালাইনের অসমোলারিটি 280 থেকে 310-এর মধ্যে থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে আইসোটনিক সলিউশন। যাদের হচ্ছে আইসোটনিক কী বলি, আইসোটনিক সলিউশন বলে থাকি। আর যাদের হচ্ছে এই 280-এর কম থাকে তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে হাইপোটনিক সলিউশন। কী বলি, হাইপোটনিক সলিউশন। আর যাদের হচ্ছে 300-এর বেশি থাকে বা 310-এর বেশি থাকে তাদেরকে আমরা বলেছি হাইপারটনিক সলিউশন। তোমরা এগুলো লিখে রাখো একটু, হাইপারটনিক সলিউশন। এখন আইসোটনিক সলিউশনগুলো দিয়ে আমরা ট্রিটমেন্ট করি সাধারণত। ইনফিউশন অফ আইসোটনিক সলিউশন দেখো ক্লিনিক্যালের 1 নম্বরে 0.9% আইসোটনিক সলিউশন কে আছে, 0.9% NaCl সলিউশন অথবা 5% গ্লুকোজ সলিউশন। এরা কী করে, ডিহাইড্রেশন যখন একটা পেশেন্টের হয় অথবা একটা পেশেন্ট যখন পুড়ে যায় তখন তার বডি থেকে ফ্লুইড লস হয় অনেক বেশি, তখন আমরা তার বডিতে ফ্লুইডটাকে রিপ্লেস করি হচ্ছে এই 2টা সলিউশন দিয়ে। অন্যগুলো দিই না কেন, হাইপারটনিক এবং হাইপোটনিক দিই না কেন, ওগুলো দিলে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। সেরিব্রাল এডিমাতে মনে করো এটা একটা ব্রেন এটা। তো ব্রেনের মধ্যে সাধারণত কী হয়, ব্রেনের মধ্যে পানি নর্মালি থাকে। যদি পানি যদি বেশি হয়ে যায় তাহলে এটা ফুলে যাবে। সেরিব্রাল এডিমাতে কারণে ব্রেনটা ফুলে যাবে, অনেক বড় হয়ে যাবে। তাহলে বড় হয়ে গেলে আমরা যদি ব্লাডের মধ্যে যদি আমরা হাইপারটনিসিটি ক্রিয়েট করতে পারি কোনো কারণে, কারণ এখানে যে পানিটা গেছে এটা কিন্তু ব্লাড থেকেই গেছিলো। ব্লাড থেকে যাওয়ার কারণে ওই পানিটার অসমোলারিটি 280 থেকে 310-ই আছে বা 300-এর মধ্যে আছে। এখন আমরা যদি কোনো কারণে ব্লাডের টনিসিটিটা বাড়িয়ে দিতে পারি তাহলে এই ফ্লুইডটা কিন্তু ব্রেন থেকে ব্লাডের মধ্যে আবার এন্টার করবে, কারণ ওখানে টনিসিটি বেশি, ওয়াটার কম, তখন এখান থেকে বেশি ওয়াটার এন্টার করবে, ব্লাডে এন্টার করবে, যার কারণে আমাদের সেরিব্রাল এডিমাটা বা ব্রেন ড্যামেজটা আস্তে রিজলভড হয়ে যাবে। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, তো আমরা বলেছিলাম যে প্লাজমা প্রোটিন হচ্ছে এই অসমোলারিটিটা মেনটেন করে। এখন প্লাজমা প্রোটিন যদি কোনো কারণে কমে যায় তাহলে ব্লাড কী হবে, ব্লাডের টনিসিটিটা কমে যাবে, হাইপোটনিক হয়ে যাবে। তখন ব্লাডটা কী হয়ে যাবে, হাইপোটনিক হয়ে যাবে। আর হাইপোটনিক হয়ে গেলে ব্লাডটা এখান থেকে আস্তে আস্তে লিকেজ হবে, ব্লাড ভেসেল থেকে বের হয়ে গিয়ে টিস্যুতে জমে যাবে। তাহলে ওটাকে আমরা বলি ইডিমা। হ্যাঁ, তাহলে ইডিমা ডেভেলপ করবে। আবার আরবিসিস, আর যখন আমরা আরবিসিটাকে হাইপোটনিক সলিউশনে নিব, মানে এখানে যে আরবিসিটা থাকে এটা তো নর্মালি 280 থেকে এটার মধ্যে সে তার শেপ সাইজ এগুলো মেনটেন করে যায়, কিন্তু এটাকে যদি আমরা হঠাৎ করে হাইপোটনিকে রেখে দেই তখন আরবিসির ভিতরে তো ব্লাডের মতো করে 280 থেকে 310-ই আছে। এখন হাইপোটনিকে নিলে দেখা যাবে কি, তখন হাইপোটনিক থেকে ওয়াটারটা হাইপারটনিকের দিকে এন্টার করে। তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে, ওয়াটারের অসমোসিস কোন দিক থেকে কোন দিকে হয়, হাইপোটনিসিটি থেকে হাইপারটনিসিটির দিকে যায়। এটাই হচ্ছে অসমোসিস ছিল। তো এখন যখন আমরা একটা আরবিসিকে হাইপোটনিক সলিউশনের মধ্যে রাখবো তখন দেখা যাবে যে আরবিসিটার মধ্যে ভিতরে পানি ঢুকতে আস্তে আস্তে সেটা বার্স্ট হয়ে যাবে, মানে ভেঙে যাবে, হিমোলাইসিস ঘটবে। আর আরেকটা ফিফথ পয়েন্ট হচ্ছে পার্গেটিভস, ম্যাগনেসিয়াম সালফেট এবং 7 অণু পানি। এই 7 অণু পানি যখন আমরা কনস্টিপেশনের পেশেন্টদেরকে দিব, এরাও পানিটাকে ধরে রাখে, মানে এরা হাইপারটনিক হওয়ার কারণে এরা পানিটাকে ধরে রাখে, যার কারণে ইন্টেস্টিনাল কন্টেন্টগুলো সহজে বের হয়ে আসে, ডেফিকেশনটা নর্মালাইজ হয়। এখন অসমোসিস নিয়ে কিছু ভাইবা কোশ্চেন, যে হোয়াই ডু ionizable particles NaCl exert more osmotic pressure than non-ionizable particles glucose। তাহলে আমরা অসমোসিসের একটা বেসিক হচ্ছে যে অসমোসিস অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সের উপর নির্ভর করে। সে তার ওয়েট কত, মলিকুলার ওয়েটের উপর নির্ভর করে না, সে নির্ভর করে হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সের উপর। এখন গ্লুকোজের অসমোটিক্যালি মলিকুলার ওয়েট হচ্ছে 180 আর NaCl-এর হচ্ছে মাত্র 58, কিন্তু তারপরও NaCl অসমোটিক প্রেশারটা বেশি এক্সার্ট করে, কারণ NaCl ভেঙে Na+
এবং Cl মাইনাস হয়, কিন্তু গ্লুকোজ ভেঙে গ্লুকোজের কোনো আয়ন হয় না। এই জন্য দুইটা অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সের প্রেশার বেশি হবে নাকি একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সের প্রেশার বেশি হবে, জাস্ট এই কথাটাই এখানে বলা আছে, তোমরা একটু পড়ে নিবা। এটা আসলে ওইরকমভাবে ইংলিশ বলতে হয় না, তোমরা এটা ভাইভাতে বাংলাও বুঝে দিলেও চলবে। পরবর্তী ভাইবা কোশ্চেন হচ্ছে যে ডিসকাস দ্য রোল অফ অসমোটিক প্রেশার ইন মেনটেনেন্স অফ ফ্লুইড ভলিউম। তাহলে ফ্লুইড ভলিউম মেনটেনেন্সের জন্য অসমোটিক প্রেশারের ইম্পর্টেন্সটা কী? আমরা জানি যে অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স যেখানেই থাকবে সেখানে হচ্ছে ওয়াটার থাকার জন্য জায়গা কমে যাবে, যার কারণে টনিসিটি একটু বেশি থাকবে। আর মনে করো একদিকে শুধু ওয়াটার আছে, তাহলে হচ্ছে হাইপোটনিক, আর এদিকে হচ্ছে হাইপারটনিক। তাহলে যেদিকে অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স থাকবে সেদিকেই ওয়াটারের ফ্লো হবে, মানে পানি সেদিকে মুভ করবে। ওকে, তাহলে দুইটা জিনিস হচ্ছে যে এরকম অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স হতে পারে, সেটা হচ্ছে কলয়েডস এবং ক্রিস্টালয়েড। কিন্তু ক্রিস্টালয়েডগুলো সেল মেমব্রেন, এটা একটা ফসফোলিপিড বাইলেয়ার হলে সেল মেমব্রেনকে ক্রস করে সহজে এদিক সেদিক চলে যেতে পারে। কিন্তু কলয়েডগুলো কিন্তু সাইজে বড় হওয়ার কারণে সেল মেমব্রেনের আউটসাইড এবং ইনসাইডের মধ্যে কিন্তু সে ব্যালেন্স করতে পারে না, সে একদিকে বেশি থাকে একদিকে কম থাকে। এজন্য কলয়েডসগুলো হচ্ছে বেসিক্যালি অসমোটিক প্রেশারটাকে মেনটেন করে যায়। কলয়েডাল অসমোটিক প্রেশার, যে কলয়েড যে প্রেশারটাকে এক্সার্ট করে সেটাকে বলা হয় কলয়েডাল অসমোটিক প্রেশার। ইম্পর্টেন্স কি? প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার আমরা জানি যে কে মেনটেন করে, প্লাজমা প্রোটিন। একটু আগে আমরা বলেছিলাম যদি কোনো কারণে প্লাজমা প্রোটিন কমে যায় তাহলে টনিসিটি কমে যাবে, প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার কমে যাবে। আর কমে গেলে ফ্লুইডটা ব্লাড ভেসেলস থেকে বেরোয় টিস্যুতে চলে যাবে, ইডিমা ডেভেলপ করবে। আবার যদি কোনো কারণে এখানে প্লাজমা প্রোটিন না দিয়ে আমরা স্যালাইনের মাধ্যমে এখানে টনিসিটিটা বাড়ায় দেই, তাহলে টিস্যু থেকে ফ্লুইডটা ব্লাড ভেসেলের মধ্যে চলে আসবে, তখন আবার প্রেশার বেড়ে যাবে বা প্লাজমা ভলিউমটা বেড়ে যাবে। এই চারটা কথাই বেসিক্যালি এখানে লেখা আছে, তোমরা একবার জাস্ট পড়বা। পরবর্তী আমরা যদি চলে আসি অসমোলার গ্যাপ কি, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিফারেন্স বিটুইন মেজার্ড প্লাজমা অসমোলারিটি অ্যান্ড ক্যালকুলেটেড প্লাজমা অসমোলারিটি। এটা সাধারণত 12 মিলিঅসমোলস পার লিটারের মধ্যে হয়, এটা নর্মাল ভ্যালু। তবে কোনো কোনো কারণে এটা বেড়েও যেতে পারে। কী কী কারণে বাড়তে পারে? ডায়াবেটিস মেলিটাস। তো আমরা এই অসমোলার গ্যাপটা মাপে কীভাবে? ডায়াবেটিস বা এই যে অন্যান্য যে রোগগুলো আছে এগুলোতে আমরা মাপি হচ্ছে একটা পরীক্ষার মাধ্যমে, ABG পরীক্ষা বলা হয় এটাকে, আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। এটা যদি পারো মনে রাখার চেষ্টা করবা যে আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসের মাধ্যমে আমরা অসমোলার গ্যাপটা নির্ণয় করে থাকি। এখন আমরা যদি আসি অসমোসিস এবং এই ডিফিউশনের মধ্যে ডিফারেন্স কি, এখানে হচ্ছে মুভমেন্টস অফ মলিকুলস অকার্স, এখানে হচ্ছে মুভমেন্টস অফ সলিউট মলিকুলস অকার্স হয়। ডিফিউশনের মধ্যে সলিউটটা যায়, যেমন সোডিয়াম যায়, পটাশিয়াম চ্যানেল দিয়ে পটাশিয়াম যায়, কিন্তু অসমোসিসে অলওয়েজ ওয়াটার যাবে, অন্য কেউ যাবে না। ডিরেকশন অফ মুভমেন্ট লোয়ার টু হায়ার, হায়ার টু লোয়ার, সেমি পারমিয়েবল বা এই জিনিসগুলো তোমরা একবার পড়বা। এগুলো আমার মনে হয় না খুব বেশি কঠিন, তোমরা একবার দেখলেই পারবা। আমি পিডিএফটা তো গ্রুপে দিয়েই দিব। সামনে যাচ্ছি আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আমাদের সর্বশেষ টপিকে আমরা চলে আসছি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেখানে হচ্ছে একটা কেরিয়ার প্রোটিন থাকে, এমনকি একটা এনার্জি এক্সপেন্ডিচার ঘটে। কেরিয়ার প্রোটিন থাকে একটা, আবার এনার্জির খরচ হয় এখানে। তো এখানে কী হয়, এ সেল মেমব্রেন মুভস মলিকুলস অর আয়ন্স uphill against a concentration gradient or uphill against a electrical or pressure gradient, the process is called active transport. তার মানে তিনটা জিনিসের অ্যাগেনস্টে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হতে পারে। আপহিল অ্যাগেনস্ট মানে কনসেন্ট্রেশনের অ্যাগেনস্টে হতে পারে, তারপর হচ্ছে যে তোমার অ্যাকশন পটেনশিয়ালের অ্যাগেনস্টে হতে পারে, তারপর ইলেকট্রিক্যাল অ্যাগেনস্ট যেটা, তারপর হচ্ছে প্রেশারের অ্যাগেনস্টে হতে পারে। তারপর আমরা চলে যাই ক্রাইটেরিয়া ফর ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ক্রাইটেরিয়া অর ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এখানে হচ্ছে একটা ইলেকট্রিক্যাল আর কেমিক্যাল গ্রেডিয়েন্টের বিরুদ্ধে যাবে। মেমব্রেন, অবশ্যই মেমব্রেন থাকা লাগবে, এনার্জি ইজ নেসেসারি, এনার্জিটা লাগবে, কেরিয়ার প্রোটিন লাগবে, স্যাচুরেশনটা হয়, এক্সজশনও হয়, তারপর হচ্ছে দেয়ার ইজ ম্যাক্সিমাম রেট অফ ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্স, শো স্পেসিফিসিটি ফর আয়ন্স, স্পেসিফিক আয়নের ক্ষেত্রে ঘটে, সুগারের ক্ষেত্রে ঘটে, অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে ঘটে। আমরা আগেই বলেছিলাম যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট টু টাইপস, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তো এই প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের বেসিক পার্থক্য হচ্ছে এনার্জি সোর্সে। তাহলে এই এনার্জি সোর্সে প্রাইমারিটাতে হচ্ছে এনার্জিটা আসে হচ্ছে প্রাইমারিলি ফ্রম এটিপি থেকে আসে,
আর যদি এটিপি থেকে না আসে অন্য কোনো সোর্স থেকে এনার্জি আসে, সেটা কি আমরা একটু পরেই বলতেছি, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এটার ডেফিনেশন যদি আমরা বলি যে মুভমেন্ট অফ সাবস্টেন্সেস অ্যাক্রস দ্য সেল মেমব্রেন অ্যাগেনস্ট কেমিক্যাল অর ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট। এতটুকু পর্যন্ত আমাদের কোনো ঝামেলা নাই। উইথ দ্য এনার্জি, এতটুকু পর্যন্ত ঝামেলা নাই। ঝামেলাটা হচ্ছে হুইচ ইজ ডিরাইভড সেকেন্ডারিলি ফ্রম concentration or electrical gradient produced by primary active transport by the help of carrier protein is called secondary active transport। মানে এটা একটা সেল মনে করো, এই সেলের ভিতর থেকে আমরা সোডিয়ামটাকে বের করে দিলাম সাপোজ একটা এটিপি খরচ করে। এখন সোডিয়াম সেলের বাইরে যখন আমরা বের করি, সেলের বাইরেই কিন্তু সোডিয়ামটা বেশি থাকে, সেলের ভিতরে কম থাকে, তারপরও আমরা কনসেন্ট্রেশন লোয়ার থেকে হায়ারের দিকে নিচ্ছি এটিপি খরচ করে, তাহলে সেলের ভিতরে একটা কিন্তু পজিটিভিটি কমে যাচ্ছে। তাহলে এই পজিটিভিটি কমানোটাকে, কম পজিটিভিটিটাকে নিউট্রালাইজ করার জন্য বাহির থেকে একটা পজিটিভ পটাশিয়াম অথবা H+ বা যে কোনো একটা পজিটিভ আয়ন যদি আমরা সেলের ভিতরে এন্টার করাই, তাহলে এই যে সোডিয়ামের বের করার জন্য এটিপির খরচ হচ্ছে, কিন্তু ফার্দার যেটা ঢুকতেছে ভিতরের দিকে সেটার জন্য কোনো এটিপি খরচের দরকার হয় না। সেটার জন্য ওই যে ইলেকট্রিক্যাল পটেনশিয়াল, ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট, এই যে এটাই ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টটাই যথেষ্ট। তাহলে এটাকে আমরা বললাম হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কখনো একা হয় না, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যুগপথ হয়, মানে দুজন একসাথে হয়। আমরা ডিফারেন্স যদি আসি প্রাইমারি ট্রান্সপোর্ট এবং সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে, তো তোমরা এটা ডেফিনেশনটা অবশ্যই পড়বা। সোর্স অফ এনার্জি, এটাই হচ্ছে বেসিক পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ডিরেকশন অফ মুভমেন্ট বা অন্যান্য যে জিনিসগুলো, এগুলো তোমরা একবার জাস্ট মুখস্থ করে ফেলবা। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট টু টাইপস, প্রাইমারি অ্যাক্টিভ, সেকেন্ডারি অ্যাক্টিভ। প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এক্সাম্পল হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। আমরা আবারও বলেছিলাম যে সোডিয়াম পটাশিয়াম চ্যানেল বলবে না তোমরা, চ্যানেল হচ্ছে সিম্পল ডিফিউশন হয়, পাম্প হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়। তারপর পটাশিয়াম প্রোটন পাম্প, ক্যালসিয়াম পাম্প, এগুলো মুখস্থ করে ফেলবা, কারণ এগুলা আসলেই কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা সামনে বুঝতে পারবা। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে কো ট্রান্সপোর্ট, যেটাকে আমরা সিম্পোর্ট বলি, কাউন্টার ট্রান্সপোর্ট আগেই বলে এসেছিলাম। কো ট্রান্সপোর্ট আর সিম্পোর্ট নিয়ে যদি আমাদের কথাবার্তা হয়, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের কো ট্রান্সপোর্ট, যে দুইটা জিনিস একই সাথে যদি একই দিকে যায়, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ টু সাবস্টেন্সেস ইন দ্য সেম ডিরেকশন যদি হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে কো ট্রান্সপোর্ট অথবা সিম্পোর্ট। এক্সাম্পল হচ্ছে সোডিয়াম অ্যান্ড গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, সোডিয়াম অ্যান্ড অ্যামিনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট। These two occurs through the epithelial cells of intestinal tract। তার মানে এগুলা ইন্টেস্টিনাল ট্র্যাক্টে ঘটে, এই দুইটা এক্সাম্পল। এগুলো থাকে কোথায় কোথায়? ইন্টেস্টিনাল ট্র্যাক্টে এবং রেনাল টিউবিউলস, এই দুইটা জায়গায় থাকে, আর কোথাও থাকে না। 5 অ্যামিনো অ্যাসিড ট্রান্সপোর্টার প্রোটিনস হ্যাভ বিন আইডেন্টিফাইড। তার মানে অ্যামিনো অ্যাসিড এবং সোডিয়াম যে ট্রান্সপোর্টার, এটা 5 ধরনের পাওয়া গেছে এই পর্যন্ত। আদার কিছু আছে কো ট্রান্সপোর্ট, এগুলো জাস্ট নামগুলো একবার মুখস্থ করে ফেলবা, এগুলো গাইডলাইনে দেওয়া আছে। আমরা যদি একটু মেকানিজমটা দেখাই, যে দ্য ক্যারিয়ার প্রোটিনস ফর কো ট্রান্সপোর্ট প্রেজেন্ট ইন সেল মেমব্রেন। দেখো একটা ক্যারিয়ার প্রোটিন, এটা সেল মেমব্রেনে আছে কো ট্রান্সপোর্টের জন্য, হ্যাজ এন অ্যাটাচমেন্ট পয়েন্ট ফর বোথ সোডিয়াম আয়ন অ্যান্ড দ্য সাবস্টেন্স টু বি কো ট্রান্সপোর্টেড। তাহলে সোডিয়ামের সাথে সোডিয়ামের একটা বাইন্ডিং সাইট আছে এবং গ্লুকোজের একটা বাইন্ডিং সাইট আছে, অথবা অ্যামিনো অ্যাসিডের একটা বাইন্ডিং সাইট আছে। দুইটা বাইন্ড করার সাথে সাথে একটা কনফরমেশনাল চেঞ্জ হবে, তারপরে দুইটা সেলের ভিতর এন্টার করাই দিবে। এটাই হচ্ছে মেকানিজম অফ কো ট্রান্সপোর্ট। জাস্ট তোমরা একবার পড়বা, যদি ভালো মার্ক পেতে চাও তাহলে এই চিত্রটা আঁকার চেষ্টা করবা। আমি একটু দেখাচ্ছি। দেখো, সোডিয়াম বাইন্ডস টু ক্যারিয়ার প্রোটিন। প্রথমত 1 নম্বরে পয়েন্ট দেওয়া আছে সোডিয়াম বাইন্ডস টু ক্যারিয়ার প্রোটিন। তারপরে হচ্ছে যে 2 নম্বর পয়েন্ট হচ্ছে সোডিয়াম বাইন্ডিং ক্রিয়েট এ সাইট ফর গ্লুকোজ। গ্লুকোজ বাইন্ডিংয়ের জন্য একটা সাইট ক্রিয়েট করলো। তারপর 3rd পয়েন্ট হচ্ছে গ্লুকোজ বাইন্ডিং চেঞ্জেস ক্যারিয়ার কনফার্মেশন। তারপর ক্যারিয়ার প্রোটিনের কনফার্মেশনালিতে চেঞ্জ হয়ে গেল। 4thলি হচ্ছে দুইটা সোডিয়াম এবং গ্লুকোজ দুইটাই হচ্ছে সাইটোসলে, মানে সেলের ভিতরে এন্টার করলো। তাহলে এখানে একটা এটিপি খরচ হয় এই সোডিয়ামকে ভিতরে ঢোকানোর জন্য, বা সোডিয়ামকে সেলের বাইরে নেওয়ার জন্য একটা এটিপি খরচ হচ্ছে। তাহলে এখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে কার? সোডিয়ামের, আর প্যাসিভলি ট্রান্সপোর্ট হচ্ছে কার? গ্লুকোজের। তাহলে কো ট্রান্সপোর্ট এবং কাউন্টার ট্রান্সপোর্ট, এই দুইটাতেই দুইটা জিনিস ঘটে। একটা সাবস্টেন্সের হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেটা এখানে সোডিয়ামের ক্ষেত্রে ঘটেছে, আর আরেকটা ক্ষেত্রে হয় হচ্ছে সিম্পল ডিফিউশন, তাহলে যেটা এখানে গ্লুকোজের ক্ষেত্রে ঘটেছে। তাহলে আমরা সামনের দিকে যাই, যে কাউন্টার ট্রান্সপোর্ট কি? একই কথা, যে যদি কাউন্টার ডিরেকশনে যায় সেটাকে আমরা বলি কাউন্টার ট্রান্সপোর্ট। এক্সাম্পল হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জ পাম্প। দেখো, সোডিয়াম পটাশিয়াম আমরা একটা পেয়েছিলাম কোথায়? একটা পেয়েছিলাম হচ্ছে প্রাইমারি ট্রান্সপোর্ট, সোডিয়াম পটাশিয়াম পাম্প। তাহলে এখানে তাহলে কোনটা হবে? এখানে হবে হচ্ছে
সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জ পাম্প। এটাকে একটু তোমরা একটু লিখে রাখবা, এটা গাইডও দেওয়া নাই, আমি আসলে লিখতে ভুলে গিয়েছিলাম। তো সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জ পাম্প, তারপর হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন পাম্প ইন রেনাল টিউবিউল, এটা থাকে কিডনিতে। ক্লোরাইড শিফট মেকানিজম ইন দ্য আরবিসি, তাহলে আরবিসির ক্লোরাইড শিফট মেকানিজমটা আমরা যখন পড়াবো তখন এটা বোঝাবো। সোডিয়াম ক্যালসিয়াম অ্যান্টিপোর্ট ইন কার্ডিয়াক মাসেল, তাহলে এটা কার্ডিয়াক মাসেলে থাকে হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম অ্যান্টিপোর্ট, খুবই ইম্পর্ট্যান্ট। আমরা সামনের দিকে যাচ্ছি, মেকানিজম অফ কাউন্টার ট্রান্সপোর্ট, তাহলে মেকানিজম অফ কাউন্টার ট্রান্সপোর্টে দেখে সেম কথা, যে সোডিয়াম এবং ক্যালসিয়ামটা প্রথমত বাইন্ড করবে, সোডিয়াম আয়ন্স মুভিং ইন্টেরিয়রলি এবং ক্যালসিয়াম আয়ন মুভিং এক্সটেরিয়রলি। তার মানে সোডিয়াম সেলের ভিতরে আসতেছে, পজিটিভিটি বেড়ে যাচ্ছে, ক্যালসিয়ামটা সেলের বাইরে যাওয়ার মাধ্যমে পজিটিভিটিটা কমে যাচ্ছে। তাহলে ক্যালসিয়ামটা যাচ্ছে হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে। তাহলে সোডিয়ামের হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর ক্যালসিয়ামের হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। কেমন প্যাসিভ ট্রান্সপোর্ট? জাস্ট সিম্পল ফ্যাসিলিটেড ডিভিয়েশন বলতে পারি, কারণ যেহেতু এখানে একটা প্রোটিন দিয়ে সে যাচ্ছে। তাহলে এই কথাগুলো তোমরা একবার জাস্ট পড়বা রিডিং, আমি একবার পড়ে দিচ্ছি যে দিস ইজ ইন এডিশন টু প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ ক্যালসিয়াম দ্যাট অকার্স ইন কার্ডিয়াক সেল। তাহলে কার্ডিয়াক সেলে এটা ঘটে। এ সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট, এটা ঘটে কোথায়? এটা ঘটে হচ্ছে তোমার প্রক্সিমাল টিউবিউলস অফ দ্য কিডনিতে, হোয়ার সোডিয়াম আয়ন্স মুভ ফ্রম লুমেন। তার মানে এটা যদি মনে করো একটা রেনাল টিউবিউল, ওই যে আমরা পড়েছিলাম যে বোমেন্স ক্যাপসুল, তারপর হচ্ছে রেনাল টিউবিউল, এগুলো, তাহলে রেনাল টিউবিউলের ভিতরে এটা আর ফ্লুইড থাকে, এখানে থাকে হচ্ছে ইউরিন, আর এটা হচ্ছে সেলের সেল হয়ে এদিকে হচ্ছে ব্লাড ভেসেল। তাহলে সোডিয়ামটা এখান থেকে সেলের ভিতর যায়, আর সেলের ভিতর থেকে এখানে H+ বা প্রোটনটা আসে। তাহলে এটা কোথায় ঘটে? প্রক্সিমাল টিউবিউলস অফ দ্য কিডনিতে ঘটে। এটার মাধ্যমে কি হয়? ডাইলিউট ইউরিন অথবা কনসেন্ট্রেটেড ইউরিন অথবা অ্যাসিডিফিকেশন ইউরিন, এই মেকানিজমটা, এই প্রক্রিয়ায় ঘটে। এটা লাগবে পরবর্তীতে। সোডিয়াম পটাশিয়াম পাম্প, সোডিয়াম পটাশিয়াম পাম্পের ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হচ্ছে যে দুইটা ক্রাইটেরিয়া। এখানে একটা আলফা সাব ইউনিট থাকে এবং একটা বিটা সাব ইউনিট থাকে। আলফা সাব ইউনিটটা অনেক বড়, এটার সাইজ হচ্ছে 1 লাখ, আর হচ্ছে যে বিটা সাব ইউনিটের সাইজ হচ্ছে মাত্র 55,000 ডালটন। তাহলে এই যে লার্জার সাব ইউনিটটা, আলফা সাব ইউনিট সম্পর্কে তিনটা কথা। ইনার পোর্শন হ্যাজ 3 সোডিয়াম বাইন্ডিং সাইটস, তাহলে সোডিয়াম বাইন্ডিং সাইট থাকে ওটা 3টা, এবং নিয়ার দ্য সোডিয়াম বাইন্ডিং সাইট একটা এটিপিএজ অ্যাক্টিভিটি থাকে, মানে এটিপি ভাঙার একটা অ্যাক্টিভিটি থাকে। আউটার পোর্শন অফ দ্য সাব ইউনিট হ্যাজ 2 বাইন্ডিং সাইট ফর পটাশিয়াম, আউটার সাইডে থাকে কয়টা? 2টা পটাশিয়াম বাইন্ডিং সাইট থাকে। তাহলে এখানে 3টা সোডিয়াম বের হচ্ছে, 2টা পটাশিয়াম এন্টার করতেছে। এটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্পের বেসিক কথা। এখন যদি আমি মেকানিজমটা বলি, এটিপি প্রথমে বাইন্ড করে রেসপেক্টিভ সাইট অফ আলফা সাব ইউনিট অফ দ্য ক্যারিয়ার প্রোটিন, এটিপিটা ভেঙে এনার্জি ফসফেট তৈরি করলো, ফসফেটটা আলফা সাব ইউনিটের ফসফোরাইলেশন করলো, তারপরে কনফরমেশনাল চেঞ্জ হলো এবং 3টা সোডিয়াম আয়ন বের হয়ে গেল, 2টা পটাশিয়াম আয়ন সেলের ভিতর এন্টার করলো। তোমরা এভাবেই লেখার চেষ্টা করবা। এবার হচ্ছে ইম্পর্টেন্স কি এটার? ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স আছে, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। আমরা ফিজিওলজিক্যালটা একটু বলি যদি, ইট ইজ রেসপন্সিবল ফর জেনারেশন অফ মেমব্রেন পটেনশিয়াল ইলেকট্রোজেনিক পাম্প, অ্যাকশন পটেনশিয়াল প্রোডাকশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে নেগেটিভিটি। দেখো এই জিনিসটার মাধ্যমে, এই ট্রান্সপোর্টারের মাধ্যমে সেলের ভিতর থেকে 3টা পজিটিভিটি হারাচ্ছে আর 2টা পজিটিভিটি সেলের ভিতর এন্টার করতেছে। তাহলে সেলের ভিতর কিন্তু একটা কম্পারেটিভলি নেগেটিভিটি বেশি থাকে। তাহলে ইস্টাবলিশিং এ নেগেটিভ ইলেকট্রিক্যাল ভোল্টেজ ইনসাইড দ্য সেল কন্ট্রোলস দ্য ভলিউম। এটা তারপরে পয়েন্ট হচ্ছে এটা সেল ভলিউমটা কন্ট্রোল করে। যদি সেলের ভিতর সোডিয়াম বেশি হয়ে যায় তাহলে সে ওই যে অসমোসিসের মাধ্যমে ওয়াটারকে সেলের বাহির থেকে ভিতরে এন্টার করাবে, যার কারণে সেল ভলিউমটা অনেক বেশি হয়ে যাবে। আবার যদি সে পটাশিয়ামকে সেলের ভিতরে এন্টার না করায় তাহলে সেলের ভিতর সবগুলো সোডিয়াম পটাশিয়াম সবগুলো সেলের বাহিরে থাকবে, বাইরে থাকার কারণে ওয়াটারটা সেলের ভিতর থেকে ওয়াটারটা সব বের হয়ে সেলটা ডেস্ট্রয় হয়ে যাবে। তাহলে আলটিমেটলি সোডিয়াম পটাশিয়াম কিন্তু সেল ভলিউমটাকে মেনটেন করে যাচ্ছে এবং এটা নার্ভ এবং মাসেল কন্ট্রাকশনের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা পড়াবো সামনের ক্লাসগুলোতে। ইট প্রোভাইডস এনার্জি ফর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। হ্যাঁ অবশ্যই সোডিয়ামটাই হচ্ছে আমরা কো ট্রান্সপোর্ট এবং কাউন্টার ট্রান্সপোর্টে সোডিয়ামটাই অ্যাক্টিভলি ট্রান্সপোর্টেড হয়, যার কারণে একটা পজিটিভিটি অথবা নেগেটিভিটির গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয় বা ডিফারেন্স ক্রিয়েট হয়। ফার্দার অন্যান্য সাবস্টেন্স গ্লুকোজ, তারপর হচ্ছে আমাদের অন্যান্য আয়ন্সগুলার মুভমেন্ট ঘটে। সামনে যদি চলে যাই, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প, এটা ইনহিবিটেড বাই কার্ডিয়াক গ্লাইকোসাইডস ডিজিটালিজ। আমাদের যদি হার্ট ফেলিউর হয়, হার্ট ফেলিউর আমরা এই ড্রাগটা ইউজ করে থাকি, খুবই ইম্পর্টেন্ট ফার্মাকোলজির জন্য। তাহলে ফার্মাকোলজিতে হার্ট ডিজিটালিজটা কোন চ্যানেলকে কোন পাম্পকে ইনহিবিট করে? সোডিয়াম পটাশিয়াম পাম্পকে ইনহিবিট করে।
ওকে, তারপর হচ্ছে অ্যালডোস্টেরন থাইরয়েড হরমোনস ইনক্রিজেস দ্য ফর্মেশন অফ সোডিয়াম পটাশিয়াম এটিপিএস মলিকুলস। তার মানে এই হরমোনগুলো এদের মলিকুলগুলো বাড়িয়ে দেয়, যার কারণে সোডিয়াম পটাশিয়াম পাম্পের অ্যাক্টিভিটিটাও বেড়ে যায়। ডোপামিন কী করে? ইন দ্য কিডনি ইনহিবিট দ্য সোডিয়াম পটাশিয়াম পাম্প বাই ফসফোরাইলেটিং সোডিয়াম পটাশিয়াম এটিপিএস। তার মানে ডোপামিনটা হচ্ছে কিডনিতে সোডিয়াম পটাশিয়াম পাম্পকে ইনহিবিট করে। ইনসুলিনটা সোডিয়াম পটাশিয়াম পাম্পের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়। সিক সেল সিনড্রোম। এখন এই যে সোডিয়াম পটাশিয়াম পাম্পটা যেই সেলে কাজ করতে পারবে না সেটাকে আমরা বলি হচ্ছে যে সিক সেল, মানে অসুস্থ সেল। তাহলে এই অসুস্থ সেলের সিনড্রোম হচ্ছে কয়েকটা সিমটম তখন তার দেখা দিবে, কয়েকটা জিনিস তার দেখা দিবে। কী কী জিনিস দেখা দিবে? হাইপোক্সিয়া, সেপসিস, হাইপোভলিমিয়া, ম্যাল নারিশমেন্ট। টোটাল এই 4টা জিনিসকে আমরা একসাথে বলি হচ্ছে সিক সেল সিনড্রোম। ওকে, তারপর আমরা যদি চলে যাই সেল ভলিউম কীভাবে কন্ট্রোল করে, আমি অলরেডি বলেছিলাম যে 3টা সোডিয়ামকে বের করে দেয়, 2টা পটাশিয়ামকে সেলের ভিতরে এন্টার করে। উইদাউট ফাংশনিং অফ দিস পাম্প মোস্ট অফ সেল অফ দ্য বডি উড সোয়েল আনটিল দ্য বার্স্ট। যদি সোডিয়ামকে বাইর না করতো তাহলে সোডিয়াম সেলের ভিতরে থেকে যেত। আর সোডিয়াম হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, সে ওয়াটারকে এন্টার করাইতো তার মধ্যে, যার কারণে সেলটা বার্স্ট হয়ে যেত। ইনসাইড দ্য সেল আর লার্জ নাম্বারস অফ প্রোটিনস। এখন সেলের ভিতর কিছু জিনিস আছে প্রোটিন, এরা হচ্ছে ক্যানট এসকেপ দ্য সেল মেমব্রেন। এরা কলয়েড, প্রোটিন এবং অর্গানিক মলিকুলসগুলো এক একটা কলয়েড, কিন্তু এরা সেল মেমব্রেনটাকে ক্রস করে সেল থেকে বের হতে পারে না। মোস্ট অফ দিস প্রোটিনস আর অর্গানিক নেগেটিভলি চার্জড, এবং তারা নেগেটিভলি চার্জ থাকে, যার কারণে লার্জ নাম্বার অফ পটাশিয়াম এবং সোডিয়াম সেলের ভিতর এন্টার করার চেষ্টা করে, সেলের ভিতর এন্টার করার চেষ্টা করে। যদি তারা সেলের ভিতর এন্টার করে যায় কোনো কারণে, তাহলে সেলের ভিতর ওয়াটারও এন্টার করবে এবং সেলটা ডেস্ট্রয় হয়ে যাবে। আর সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পটা এই চ্যানেলটাকে, মানে এই কাজটাকে ব্লক করার মাধ্যমে বেসিক্যালি সেল ভলিউমটাকে কন্ট্রোল করে। ইলেকট্রোজেনিক পাম্প। এখন সোডিয়াম একই সেল থেকে 3টা সোডিয়াম হারাচ্ছে, 2টা পটাশিয়াম ঢুকতেছে, তাহলে 3টা সোডিয়াম হারানোর কারণে আলটিমেটলি একটা পজিটিভিটি সে হারাচ্ছে, তার মানে একটা ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতেছে। এটাকে বলা হয় ইলেকট্রোজেনিক পাম্প। যারাই এরকম ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট ক্রিয়েট করবে তাদেরকে বলা হয় ইলেকট্রোজেনিক পাম্প। কে কে আছে এরকম? সোডিয়াম পটাশিয়াম পাম্প, যেটা আমরা এতক্ষণ পড়লাম, সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, সোডিয়াম অ্যামিনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট, এরা হচ্ছে ইলেকট্রোজেনিক পাম্প। ইম্পর্টেন্স কি? এরা হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল ক্রিয়েট করার জন্য বেসিক মেকানিজম, এবং মাসেলের জন্য কন্ট্রাকশনের জন্য ইম্পর্ট্যান্ট। আমাদের পড়ার শেষ দিকে প্রায়। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং প্যাসিভ ট্রান্সপোর্টের পার্থক্য কী, এগুলো আমাদের কথায় এতক্ষণে চলে আসছে, তোমরা জাস্ট এগুলো একবার পড়ে নিবা। তারপরে কম্পারিজন বিটুইন প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং ফ্যাসিলিটি ডিফিউশন। তাহলে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং ফ্যাসিলিটি ডিফিউশনের মধ্যে পার্থক্য, একটা বেসিক পার্থক্য হচ্ছে এনার্জি সোর্স। একটাতে এনার্জি দরকার হয়, একটাতে এনার্জি দরকার হয় না। বাকিগুলো একবার রিডিং পড়বা। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং ফ্যাসিলিটি ডিফিউশনের মধ্যে পার্থক্য কোথায়? সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে একটা জিনিসের হয় হচ্ছে যে কো ট্রান্সপোর্টের ক্ষেত্রে একটা সাবস্টেন্সের হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আর একটা সাবস্টেন্সের হয় হচ্ছে তোমার সিম্পল ডিফিউশন অথবা ফ্যাসিলিটেড ডিফিউশন। আর ফ্যাসিলিটেড ডিফিউশনে কোনো 2টা সাবস্টেন্সের দরকার নাই, একটা সাবস্টেন্সই হচ্ছে যে মুভ করতে পারে। তারপর হচ্ছে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং ডিফিউশনের মধ্যে পার্থক্য, এটা আরও সহজ পারবা ভাইবা। হাউ ডাজ সোডিয়াম আয়ন হেল্প ইন কো ট্রান্সপোর্ট অ্যান্ড কাউন্টার ট্রান্সপোর্ট? সোডিয়াম আয়ন কীভাবে কো ট্রান্সপোর্ট এবং কাউন্টার ট্রান্সপোর্টে হেল্প করে? একটু আগে তো আমরা দেখলাম যে সোডিয়ামটাই তো হচ্ছে বেসিক্যালি এক ট্রান্সপোর্ট হয়, যার কারণে সে একটা ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট ক্রিয়েট করে, আর সাথে সে সোডিয়াম পটাশিয়াম গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড পটাশিয়াম বাইকার্বনেট এগুলোকে সে মুভ করাতে পারে। তার মানে সোডিয়াম আয়ন ছাড়া কো ট্রান্সপোর্ট এবং কাউন্টার ট্রান্সপোর্ট কাজ করতে পারে না। তোমরা এটা জাস্ট পড়বা। When sodium ions are transported out of cell by primary active transport, a large concentration gradient of sodium usually develops very high concentration outside the cell and very low concentration inside the cell. This gradient represents storehouse of energy because the excess sodium outside the cell membrane is always attempting to diffuse to the interior. কিন্তু ইন্টেরিয়রে আসতে চায়, আর আসার সাথে সাথে সে গ্লুকোজকেও সাথে নিয়ে আসে। আন্ডার অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন দ্য diffusion energy of sodium can pull আদার সাবস্টেন্সেস অ্যালং উইথ সোডিয়াম থ্রু দ্য সেল মেমব্রেন। তাহলে আমরা এই কথাটা জাস্ট একবার বুঝলেই হলো। আমাদের লেকচার প্রায় শেষ। রোল অফ সোডিয়াম ইন কো ট্রান্সপোর্ট, রোল অফ সোডিয়াম ইন কাউন্টার ট্রান্সপোর্ট একবার পড়বা। তারপরে হচ্ছে লাস্ট পয়েন্ট, খুব ইম্পর্ট্যান্ট, গাইটনের শেষ পেজটা আমরা দিলাম। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট থ্রু সেলুলার শিটস। দেখো এদিকে হচ্ছে লুমেন আর এদিকে হচ্ছে যে সেল কানেকটিভ টিস্যু। তার মানে এটা হচ্ছে জিআইটি, যদি আমরা ধরি এটা হচ্ছে মনে করো জিআইটি, এদিকে হচ্ছে লুমেন, এখানে হচ্ছে জিআইটির সেলগুলা, এখানে হচ্ছে জিআইটির সেলগুলা। এই 2টা সেলকে মনে করো পাশাপাশি আমরা এখানে নিয়ে আসলাম। এখন আমরা সোডিয়াম খেলাম বা বিভিন্ন জিনিস খেলাম, খাওয়ার পরে সেটা বিভিন্ন ব্রাশ বর্ডার ক্রস করে সেলের ভিতর এন্টার করে সোডিয়াম
তাহলে কোন প্রক্রিয়ায়? ডিফিউশন, থ্রো ডিফিউশন। কোনো ধরনের শক্তির দরকার হয় না, কারণ এখানে যখন আমরা খাই তখন এখানে কনসেন্ট্রেশন এমনিতেই বেশি থাকে, আর সেই বেশিটাই এখানে এন্টার করে। এখন সেটা সেল থেকে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে ট্রান্সসেলুলার স্পেসে অথবা কানেক্টিভ টিস্যুতে এন্টার করে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে, অথবা অসমোসিসের মাধ্যমেও যেতে পারে। তবে অ্যাক্টিভ ট্রান্সপোর্টটাই তোমরা মাথায় রাখবা যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে এন্টার করে। তাহলে এখানে দেখো ট্রান্সপোর্ট অফ দিস টাইপ অকার্স থ্রু দ্য ইন্টেস্টিনাল এপিথেলিয়াম, তারপর হচ্ছে কিডনিতে হতে পারে, তারপর হচ্ছে তোমার এক্সোক্রাইন গ্ল্যান্ডে হতে পারে, ফোর্থলি হচ্ছে গল ব্লাডারে হতে পারে, মানে পিত্তথলিতে হতে পারে, এবং করেড প্লেক্সাস অফ ব্রেইনে হতে পারে। এই 4টা জায়গা হতে পারে। এখন 2টা প্রসেস ঘটে, আমরা বলছিলাম যে একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে ডিফিউশন বা ফ্যাসিলিটেড ডিফিউশন। ডিফিউশন বা ফ্যাসিলিটেড ডিফিউশন হয় কোথায়? এই জায়গায়, মানে লুমেন থেকে সেলে। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে সেল থেকে ট্রান্সসেলুলার, মানে অপোজিট দিকে আর কি। তারপর এখানে এই যে এখানে জাস্ট কথাগুলো বলা আছে, এগুলো পিডিএফটা আমি দাগানো পিডিএফটা আগেই দিয়ে দিয়েছিলাম, তোমরা একটু পড়ে নিবা জাস্ট এখানে, আর কিছু অতটা দরকার নাই। থ্যাংক ইউ অল ফর পেশেন্ট হিয়ারিং। তোমাদেরকে আমি পরামর্শ থাকবে হচ্ছে এই লেকচারটা তোমরা নোট করে ফেলবা, এমনকি এটাকে নখদর্পণে রাখার চেষ্টা করবা।